আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে তৃতীয় পরীক্ষার মূল্যায়নের যে 13 নম্বর প্রশ্নসেটটি রয়েছে অর্থাৎ শিলিগুড়ি গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুনই থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আছে কেন গো মাত্র শুষ্ক এটা নয়ন হবে। একের এক দুই যতীন দাসের ছদ্মনাম ছিল এটা রবিন হবে। একে থেকে 3 সবাই প্রতি মুহূর্তে বলছে এটা যাই যাই। একে থেকে 4 সুধীর বাবুর কপালের ভাঁজ কিসের চিহ্ন এটা অসন্তোষের। একে থেকে 5 একটি এটা হবে রতন যেন নাই বা কেউ চিনুক। এরপরে একে থেকে 6 ননিতা চেঁচিয়ে উঠলেন এটা হবে ম্যাচ ড্র। এরপরে বেড়ে গেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বেড়ে গেছে 1 আছে কবি দেশকে কী নামে সম্বোধন করেছেন। এর উত্তরটি হলো কবি দেশকে বঙ্গ জননী ধাত্রী মা তুই দেবী স্বর্গ প্রভৃতি নামে সম্বোধন করেছেন। এরপরে 2 আছে প্রফুল্লর রচনা সুধীরবাবুর কেন পছন্দ হয়নি। এর উত্তরটি হলো প্রফুল্ল দে সরকারের রচনা বই থেকে বাংলাদেশে বর্ষাকাল রচনা হুবহু টুকে লিখেছে বলেই প্রফুল্লর রচনা সুধীরবাবুর পছন্দ হয়নি। এরপরে 2 আছে মিস্টার প্যাট্রি কে ছিলেন। এর উত্তরটি হলো মিস্টার প্যাট্রি ছিলেন তৎকালীন ব্রিটিশ গোয়েন্দা বিভাগের প্রধান। এরপরে 4 আছে কবি কাদের ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন। কবি সুখ দুঃখকে ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন। 5 কোন পারাবারকে অনন্ত পার বলা হয়েছে এটা জ্ঞান পারাবারকে অনন্ত পার বলা হয়েছে। 6 সমার মুখ যখন ম্লান তখন ননিদার মুখে কোনো বিকার ছিল না কেন। এর উত্তরটি হলো রূপলী সংঘের বিরুদ্ধে ফিল্ডে নামার আগে থেকেই ননিদার একটা গেম প্ল্যান ছিল। তিনি নিশ্চিত জানতেন দৌড়বাজি করেই বিষ্টু 5টা বাজিয়ে দেবে, ম্যাচও ড্র হবে। তাই সবার মুখ ম্লান থাকলেও ননিদার মুখে কোনো বিকার ছিল না। এরপরে 3 আছে কম বেশি 30টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 আছে কবির কল্পনায় নৌকা যাত্রায় কী কী দৃশ্য তিনি দেখেছেন। এর উত্তরটি হলো কবি কল্পনার নৌকা যাত্রায় বের হয়ে নদী তীরে নানান ছবি প্রত্যক্ষ করেছেন। কবি প্রাণ ভরে পর্যবেক্ষণ করেন শ্যামল ধরনের লাবণ্যময়ী মূর্তিকে। কবি দেখেছেন গ্রামীণ জীবনের দুঃখ সুখ ভাই বোনের মতো যেন তাঁর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। নদী তীরের ছায়াঘেরা গ্রামগুলি সুগভীর ভালোবাসা কবির চোখে ধরা পড়েছে। কবি জানেন মানব জীবনের স্থায়িত্ব অল্প সময়ের জন্য, তাই এই সময়টুকুতেই কবি সব কিছুকে ভালোবাসতে চেয়েছেন। এরপরে 3 আছে কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার অধিবেশনে কী ঘটেছিল। এর উত্তরটি হলো 1929 খ্রিস্টাব্দের 8 এপ্রিল বিপ্লবী ভগৎ সিং সহযোদ্ধা বটুকেশ্বর দত্তকে সঙ্গে নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার অধিবেশন চলাকালীন সভ্যদের আসনের পাশেই একটি শক্তিশালী বোমা ফাটান। ঘটনাটি ছিল নিঃসন্দেহে ভীতিজনক ও দুঃসাহসিক। স্বভাবতই এই ঘটনায় উক্ত 2 বিপ্লবীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। কিন্তু ঘটনার ফলশ্রুতি এখানেই শেষ হয় না। ব্রিটিশ গোয়েন্দা বিভাগের প্রধান মিস্টার প্যাট্রি এই ঘটনার পিছনে ভারতব্যাপী এক গভীর ষড়যন্ত্র কাজ করছে বলে সন্দেহ করেন। শুরু হয় ব্যাপক তদন্ত, যা থেকে তিনি সন্দেহজনক 30টি নামের একটি তালিকা প্রকাশ করেন। এই তালিকারই অন্যতম একটি শীর্ষ নাম যতীন দাস। লাহোর ষড়যন্ত্র মামলায় নথিভুক্ত হয়ে যাওয়া যতীন দাসকে গ্রেপ্তার করার ক্ষেত্রে যুদ্ধকালীন তৎপরতা দেখা যায়। এরপর ওই মামলায় অন্যতম অভিযুক্ত যতীন দাসকে ব্রিটিশ সরকারের অনুচরেরা 1929 খ্রিস্টাব্দের 14 জুন কলকাতার প্রকাশ্য রাজপথ থেকে গ্রেপ্তার করে। এরপরে 3 আছে মা এর বেশ মলিন ও কেশ রুক্ষ কেন। এর উত্তরটি হলো মা হলেন দেশজননী। ইংরেজ শাসনে দেশ পরাধীন, দেশের বুকে চলছে বিদেশি শাসকের শোষণ নীতি, লাঞ্ছিতা দেশমাতা। তাই আজ মায়ের মলিন বেশ এবং রুক্ষ কেশ। এরপরে 4 আছে কম বেশি 60 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 আছে বোলিং ক্রিজে পৌঁছাবার আগে বিষ্টু কী কাণ্ড করেছিল। এর উত্তরটি হলো
বোলিং ক্রিজে পৌঁছানোর আগে বিষ্টু পুনরায় পিছু হটে তারপর সারা মাঠ গোল হয়ে ঘুরতে শুরু করে এবং এভাবে 5টা পর্যন্ত মাঠ জুড়ে লাফায়, ছোটে, বাঁ দিকে যায়, ডান দিকে যায়, এমন করতে থাকে। এরপরে চারে দিয়েছে বৃদ্ধ এখন শুধায় লোকে, কে এখন বৃদ্ধ? লোকে তাকে কি জিজ্ঞেস করে? এর উত্তরটি হলো কবি ও ছড়াকার অন্নদাশঙ্কর রায়ের কিশোর বিজ্ঞানী কবিতার কিশোরটি এখন বৃদ্ধ, তার নাম আইজ্যাক নিউটন। লোকে তাকে তার বাণী অর্থাৎ সারা জীবনের অভিজ্ঞতা, উপলব্ধির কথা জিজ্ঞাসা করে। এরপরে 5 গেছে কম বেশি 125 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 দাগের 1 আছে মনে হয় সব নিয়ে এ ধরনের ভালো। কখন পৃথিবীকে ভালো মনে হয়? এরকম মনে হবার কারণ কি? এর উত্তরটি হলো কবি যখন আপন অন্তর দিয়ে বিশ্বের সকল জীবকে অবলোকন করেছেন, অর্থাৎ বিশ্ব মাঝে আপন প্রাণের ছাড়া পেয়েছেন, তখনই পৃথিবীকে তার ভালো বলে মনে হয়েছে। এই বিশ্ব প্রকৃতি আপন ছন্দে চলতে থাকে। এখানে সুখ দুঃখ, আলো অন্ধকার, হাসি কান্না পরস্পরের সঙ্গে সম্পর্কিত। উপনিষদের আলোকে আলোকিত কবি রবীন্দ্রনাথ এ কথা অনুভব করেন যে জীবনে কখনো শুধু দুঃখ বা শুধু আনন্দ থাকে না। পৃথিবীর যে কোনো বিষয়েই ভালো ও খারাপ দুটোই মিশে থাকে। বিশ্বপ্রাণ তাতেই স্পন্দিত হয়। আর এই ভালো খারাপ, আলো অন্ধকার, এই সব নিয়েই সভ্যতা এগিয়ে চলে। এই সব কারণেই তার মনে হয়েছে সব নিয়ে এ ধরনই ভালো। এরপরে 5 দাগে দিয়েছে এটাই সুধীরবাবুর মেথড। সুধীরবাবুর মেথডটি কী? তার এমন মেথড অবলম্বন করা যুক্তিটি কী? এর উত্তরটি হলো সুধীরবাবু ছেলেদের বাড়ি থেকে লিখে আনা রচনা বেছে বেছে কয়েকজনকে পড়তে বলেন আর অন্যদের মন দিয়ে শুনতে বলেন। এটি সুধীরবাবুর মেথড। তিনি মনে করতেন অন্যদের লেখা শুনলে নিজের লেখার মান সম্পর্কে একটা ধারণা হবে, তাতে লেখা সমৃদ্ধ হবে। তিনি সবার লেখাই বাড়ি নিয়ে গিয়ে সংশোধন করে দেবেন, কিন্তু তাতে তো একজন অন্যজনের লেখাটা পড়তে বা জানতে পারবে না। তাই তিনি উক্ত মেথড অবলম্বন করেন। এরপরে 5 দাগে 3 আছে জেলে অনশনের সময় যতীন দাস জ্ঞান হারিয়ে ফেললেন কেন? এর উত্তরটি হলো 1929 খ্রিস্টাব্দের 13 জুলাই বিপ্লবী যতীন দাস লাহোর সেন্ট্রাল জেলে অনশন শুরু করেন। এরপর 37 দিন নিরুপদ্রবে কাটার পর 20 জুলাই ভোরবেলা জেল সুপার, জেল ডাক্তার ও 8 জন দশাশয়ী চেহারার পাঠানকে সঙ্গে নিয়ে যতীন দাসের সেলে প্রবেশ করেন। এরপর যে ঘটনা ঘটে তা রীতিমতো হামলা। ওই 8 জন শক্তিশালী পাঠান 8 দিনের না খেয়ে থাকা দুর্বল যতীনের ওপর ঝাঁপিয়ে পড়ে। এই সুযোগে জেল ডাক্তার একটা সরু নল যতীনের নাক দিয়ে প্রবেশ করিয়ে ঢালতে শুরু করে দুধ। যতীন সেই দুধ তার শরীরে না ঢুকতে দেওয়ার জন্য জোরে জোরে কাশতে শুরু করেন। কি এর ফলে দুধের ওই নলটির মুখ খাদ্যনালী থেকে সরে গিয়ে শ্বাসনালীতে ঢুকে যায়। কিছুটা দুধ গিয়ে যতীনের ফুসফুসে প্রবেশ করে। তখন যতীন দাস জ্ঞান হারিয়ে ফেলেন। এরপরে 5 থেকে 4 আছে ধন্য আমরা। আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? আমরা কখন নিজেদের ধন্য বলে মনে করতে পারি? এর উত্তরটি হলো আমরা বলতে কবি ভারতবাসীকে বুঝিয়েছেন দেশের নাগরিকগণ যখন বিশ্ব মাঝে নিজেদের কীর্তির পরিচয় রাখতে সক্ষম হন, অর্থাৎ আমরা যদি আপন আপন কর্মের মাধ্যমে দেশমাতাকে গর্বিত করতে পারি, পূর্বপুরুষদের বীর রক্ত যদি আমাদের শিরায় বহমান থাকে, তবেই আমরা নিজেদের ধন্য বলে মনে করতে পারি। এরপরে 6 থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6 থেকে 1 আছে হিজিব বিজবিজ এর মতে আসামি কাকে বলে? এর উত্তরটি হলো এই যে তোমরা এখান থেকে বলে দেবে যে একজনকে আসাম থেকে নিয়ে আসে তাকে বলে আসামি। এরপরে 6 থেকে 2 আছে ছাগলের সেজো মামার কি হয়েছিল? এর উত্তরটি হলো এই যে তোমরা এখান থেকে উত্তরটা বলে দেবে এই যে ছাগল বলল, অর্থাৎ এখানটা হচ্ছে তার সেজো মামার আধখানা কুমিরে খেয়েছিল, তাই বাকি আধখানা মরে গেল। এরপরে 6 থেকে 3 আছে কোলাব্যাং গাল গলা ফুলিয়ে কি বলেছিল? কোলাব্যাং গাল গলা ফুলিয়ে বলেছিল
বাদুর গোপাল হাজির। এরপরে সাথে দাগে আছে কম বেশি 60 শব্দে প্রশ্নটির উত্তর দাও। কুমিরের মতে মান মানে কি, কচু কাকে বলে? এর উত্তরগুলি হলো, তোমরা এর উত্তরটি এখান থেকে বলে দেবে যে কুমিরের মতে মান মানে কচু। এরপরে প্রশ্নের উত্তরটি হলো কচু অতি উপাদেয় জিনিস। কচু অনেক প্রকার, যথা মান কচু, ওল কচু, কান্দা কচু, মুখী কচু, পানি কচু, শঙ্খ কচু ইত্যাদি। কচু গাছের মূলকে কচু বলে। এরপরে 8 দাগে আছে কম বেশি 125 শব্দে প্রশ্নটির উত্তর দাও। সবাই এখন চুপ করো। কথাটি কে বলেছিল? কথাটি বলেছিল পেঁচা। সে কিসের রায় দিয়েছিল? সে মানহানির মোকদ্দমার রায় দিয়েছিল। কাকে আসামি হিসেবে দাঁড় করানো হলো? ন্যাড়াকে আসামি হিসেবে দাঁড় করানো হলো। কি রায় দিয়েছিল? আসামির 3 মাসের জেল ও 7 দিনের ফাঁসি রায় দিয়েছিল। এরপরে 9 দাগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 9 দাগে 1 আছে বিষণ্ণ, এটি হবে বিশেষণ হবে। 9 দাগে 2 প্রত্যক্ষ এর সন্ধি বিচ্ছেদ হবে, এটা হবে প্রতিযুক্ত অক্ষর। এরপর 9 দাগে 3 নিমেষ শব্দের অর্থ, এটা হবে মুহূর্ত। 9 দাগে 4 সুধা এর বিপরীত শব্দ হলো, এটা হবে গরল। এরপরে 9 দাগে 5 উপনিবেশ শব্দে কোন শ্রেণীর উপসর্গ আছে, এটা হবে সংস্কৃত। এরপরে 10 দাগে আছে নির্দেশ অনুযায়ী প্রশ্নগুলির উত্তর দাও। 10 দাগে 1 আছে উদ্দেশ্য ও বিধেয় অংশ আলাদা করো। শুরু হয় অগ্নিযুগের পর এক অবিস্মরণীয় রক্তরাঙা অধ্যায়, এটা হচ্ছে এক অবিস্মরণীয় রক্তরাঙা অধ্যায়টা হচ্ছে, এটা হচ্ছে উদ্দেশ্য, এবং শুরু হয় অগ্নিযুগের পর, এটা হচ্ছে বিধেয়। এরপরে 10 দাগে 2 আছে প্রদত্ত বাক্য থেকে অনুসর্গ খুঁজে বের করো। দে সরকারের বই থেকে হুবহু টুকে এনেছে, এখানে হচ্ছে থেকেটা হচ্ছে অনুসর্গ। এরপরে 10 দাগে 3 আছে প্রদত্ত বাক্যটি থেকে ক্রিয়া খুঁজে নিয়ে লেখো। আমি রচনা লিখতে বলেছি, এখানে হচ্ছে লিখতে বলেছি, এটা হচ্ছে ক্রিয়া। এরপরে 10 দাগে 4 আছে বিশেষ্যকে বিশেষণ এবং বিশেষণকে বিশেষে রূপান্তরিত করো। 10 দাগে 4 1 আছে দৈন্য, এটা হবে দিন। 10 দাগে 4 2 আক্রান্ত থেকে, এটা হবে আক্রমণ। এরপরে 10 দাগে 5 আছে 4 5 11 30, এই শব্দগুলিকে ব্যাকরণগতভাবে আমরা কি বলি, এটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ বলি। এদের পূরণবাচক রূপটি লেখো। প্রথমে 4 পূরণবাচক রূপ হলো চৌঠা, 5 পূরণবাচক রূপ হলো পাঁচই, 11 পূরণবাচক রূপ হলো 11ই, 30 পূরণবাচক রূপ হলো 30। এরপরে 11 দাগে আছে অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তোমরা অনুচ্ছেদটা পড়ে নেবে, আমি উত্তরগুলি বলে দিচ্ছি। 11 দাগের 1 আছে অজয় নদের উৎপত্তিস্থল কোথায়? অজয় নদের উৎপত্তিস্থল হলো ছোটনাগপুরের মালভূমিতে। এরপরে 11 দাগে 2 আছে অজয় নামের মানে কি? অজয় নামের মানে হলো যাকে পোষ মানানো যায় না। এরপরে 11 দাগে 3 আছে কবিরা অজয় নদের কী রূপ নিয়ে কবিতা রচনা করেছেন? কবিরা অজয় নদীর সর্বনাশা রূপ নিয়ে কবিতা রচনা করেছেন। এরপরে 11 দাগে 4 আছে কাঠের নৌকোর টুকরো বর্তমানে কি হয়ে গেছে? এটা বে কাঠের নৌকোর টুকরো বর্তমানে পাথরের মতো হয়ে গেছে। এরপরে 11 দাগে 5 আছে নদীর ধারে কি খুঁড়ে নৌকো টুকরো পাওয়া যায়? এটা বে বালি খুঁড়ে নৌকো টুকরো পাওয়া যায়। এরপর 12 দাগে আছে ছুটির জন্য প্রধান শিক্ষিকার কাছে আবেদনপত্র লেখো। এই যে আমি তোমাদের একটা আছে, এটা হচ্ছে বিদ্যালয়ে অনুপস্থিত কারণ জানিয়েছে, এটা হচ্ছে প্রধান শিক্ষকের কাছে, এটা হচ্ছে একটা চিঠি। তোমরা এইভাবে একটা চিঠি লিখে দেবে, আর এটা হচ্ছে বিষয়বস্তুটা একটু চেঞ্জ করে দেবে, এটা যেভাবে চেয়েছে সেভাবে লিখে দেবে। তোমরা অনুরূপভাবে লিখবে, তাই চিঠিটা দেখে নাও। তাহলে আজকে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের যে 13 দাগে শিলিগুড়ি গার্লস হাই স্কুল, এই তাহলে সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে।